ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সদ্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা দিয়েছিলে, আশা করি খুব ভালো হয়েছে পরীক্ষা। এবার তোমাদের প্রস্তুতি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আর এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অষ্টম শ্রেণীর গণিতের আজকে যে চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সময় এবং কার্য। কোষে দেখি 17.1। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা অঙ্ক শুরু করব। আর এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাকে সরল অনুপাত ও ব্যস্তানুপাত এই দুটো সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার থাকতে হবে। যদি সরল অনুপাত এবং ব্যস্তানুপাত এই সম্পর্ক ঠিকভাবে না জানো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে একটু কঠিন হবে। জিনিসটা খুবই সিম্পল, খুব সহজ, শুধু একটুখানি বুঝলেই এই অঙ্কগুলো করা খুবই ইজি, কোনো ব্যাপারই না, জলের মতো। তো চলো একটুখানি আইডিয়া দিয়ে দিই আরেকবার। সরল অনুপাত আর ব্যস্তানুপাত জিনিসটা কি? সরল অনুপাত হচ্ছে যে যখন দুটো রাশির মধ্যে সম্পর্ক এমন হবে যে একটা রাশির মান বাড়লে অন্য রাশির মানটাও বাড়বে, অথবা যদি রাশিটির মান কমে তাহলে অন্য রাশিটার মানও কমবে। দুজনা এমন ভাবে সম্পর্ক থাকবে দুজনের যে একটা বাড়লে অটোমেটিক অন্যটা বেড়ে যাবে, তখন এই সম্পর্কটাকে বলা হয় সরল অনুপাত সম্পর্ক। আর ঠিক যদি বিপরীতটা ঘটে, যে একটা রাশির মান বাড়ছে তো অন্যটা কমে যাচ্ছে, মানে একটা বাড়ছে একটা কমছে, তখন সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন মনে করো এই চ্যাপ্টারেরই 10-এর দাগের অঙ্কটা যখন করবে তখন দেখতে পাবে এক জায়গায় আছে যে কিছু লোক একটা কাজ করছে একটা নির্দিষ্ট দিনে। তো ওইখানে ওই অঙ্কটার মধ্যে একটা জিনিস দেখতে পাবে যে যদি কাজের পরিমাণ, আমরা যদি ধরে নিই যে কাজের পরিমাণ আর সময়, দিন সংখ্যা, এই দুটোর মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজি যে কাজের সাথে সময়ের সম্পর্ক কেমন, এটা তুমি খুব সহজেই অ্যান্সার দিতে পারবে। যে যদি কাজ বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, বেশি কাজে বেশি সময়, কম কাজে কম সময়, সিম্পল। তাহলে কাজের পরিমাণের সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে সরল অনুপাত সম্পর্ক। এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না? আবার সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক, কাজ যদি একই থাকে, একই কাজ করতে হবে, একই কাজ করার ক্ষেত্রে যদি লোক সংখ্যার সাথে আমি সময়ের সম্পর্কটা নির্ণয় করি বা দেখি, তাহলে দেখতে পাবো যে একই কাজ যদি লোক বেশি দিই, বেশি লোক যদি নিয়োগ করি তাহলে সময় কম লাগবে, কাজটা তো একই, তাহলে লোক আমি বাড়িয়ে দিলাম, বেশি লোক দিয়ে দিলাম কাজটা করতে, তাহলে কাজটা চটচট করে উঠে যাবে অল্প সময়ের মধ্যে। তার মানে লোক বেড়ে গেল তো সময় কমে যাচ্ছে। আবার যদি আমি বলি যে না লোক কমিয়ে দেবো, তাহলে অল্প লোক দিলে কাজটা করতে বেশি সময় লাগবে, তাই না? তার মানে লোক কমে যাচ্ছে, লোক সংখ্যা কমে যাচ্ছে তো সময় বেড়ে যাচ্ছে, টাইম বেশি লাগছে। তাহলে এক্ষেত্রে কি দেখলাম, একটা কমে যাচ্ছে তো একটা বাড়ছে, বা এই দিকটা বাড়ছে তো এই দিকটা কমে যাচ্ছে। এই সম্পর্কটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? যদি এটা বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো করার কোনো ব্যাপারই নাই। চলো এবার শুরু করি। আজকের প্রথম অঙ্ক দেখো, তোমরা বই খাতা কলম নিয়ে বসে যাও এবং অঙ্কগুলো দেখো, বোঝো এবং সঙ্গে সঙ্গে খাতায় সেটাকে নোট করে নাও। চলো শুরু করি। আজকের প্রথম অঙ্ক কি বলছে? বলছে যে আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? ভেরি সিম্পল। 3 দিনে 216টা, তাহলে 7 দিনে কতগুলো? এইটুকু তো বুঝতে পারছো যে 3 দিনে যদি 216টা যন্ত্রাংশ তৈরি হয় তাহলে 7 দিনে নিশ্চয়ই বেশি হবে, তাই না? তার মানে যন্ত্রাংশের সঙ্গে সময়ের সম্পর্কটা হচ্ছে এখানে সরল অনুপাত। আচ্ছা, সরল অনুপাত এই অঙ্কগুলোকে সাজানোর সময় আমরা কিভাবে সাজাবো একবার দেখো। আমাকে জানতে চাইছে যেটা, যে জিনিসটা জানতে চাইবে, যেটা অ্যান্সার চাইবে সেটাকে আমি শেষে লিখবো, আর যেটা চাইবে না সেটা প্রথমে লিখবো। এখানে দেওয়া আছে দেখো, সময় দেওয়া আছে আর যন্ত্রাংশের সংখ্যা দেওয়া আছে, এবং আমার কাছে জানতে চাইছে কি যন্ত্রাংশ কতগুলো তৈরি হবে। তাহলে আমি এখানে লিখবো যন্ত্রাংশ, এখানে লিখলাম যন্ত্রাংশ, তাহলে সময়টা লিখবো এইদিকে, তাই না? এটা হচ্ছে লেখার নিয়ম, অঙ্কটা করতে সুবিধা হবে। এবার কি বলতো, সময় কতদিন? 3 দিন। বলছে 3 দিনে যন্ত্রাংশ তৈরি হচ্ছে 216টা, 216টি। তাহলে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? এটা আমি ধরে নিচ্ছি এক্স, জানি না যেহেতু কতগুলো তৈরি হবে জানি না, সেই জন্য এক্স ইজ ইকুয়াল টু হোয়াট?
কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে। এবার কি বুঝলাম এখানে, যে সময়ের সঙ্গে যন্ত্রাংশের সংখ্যাটা হচ্ছে সরল অনুপাতে আছে, কারণ সময় যদি বেশি দিই তাহলে বেশি যন্ত্রাংশ তৈরি হবে, টাইম বাড়ছে তো যন্ত্রাংশের সংখ্যাও বাড়ছে, তাহলে সরল অনুপাত। তাহলে এখানে লিখতে হবে এটা, যে এখানে এখানে সময়ের সাথে সময়ের সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা কেমন, সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। অতএব নির্ণেয় যন্ত্রাংশ মানে নির্ণেয় কথার মানে যেটা আমাকে নির্ণয় করতে হবে বা যেটা বের করতে হবে, নির্ণেয় যন্ত্রাংশ ইজ ইকুয়াল টু, এইখানে এবার একটা বিষয় খুব লক্ষণীয়, খুবই মজার, যেটা হয়তো অন্য কোথাও তুমি দেখতে পাবে না। যদি আমি দেখি যে এটা এই দুটো রাশির মধ্যে সময় আর যন্ত্রাংশের মধ্যে যদি সরল অনুপাত বিদ্যমান হয়, মানে সরল অনুপাত বা সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে আমরা একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব। অ্যারো চিহ্নটা সবসময় এই যে এইদিকে, এটা সবসময় তুমি উপরে দিয়ে রাখবে, এইভাবে উপরে অ্যারো চিহ্নটা দেবে সবসময়, এটা উপর দিকে। এবার যদি সরল অনুপাত হয় তাহলে দুটোকেই উপরের দিকে অ্যারো চিহ্ন ব্যবহার করব। এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম, এই যে অ্যারো চিহ্ন দুটো দিলাম, যদি সরল অনুপাত হয়, রাশি দুটোর মধ্যে যদি সরল অনুপাত সম্পর্ক বজায় থাকে, তাহলে অ্যারো দুটোই উপর দিকে ব্যবহার করব। তুমি দুটোই নিচের দিকে ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা সুবিধা, কেন সুবিধা দেখতে পাবে। তাহলে দুটোই অ্যারো চিহ্ন উপর দিকে দেব। যদি এদের মধ্যে সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক হতো, তাহলে এই চিহ্নটা তো উপরেই দিতাম, এই চিহ্নটাকে নিচের দিকে দিতাম, মানে এটা উপরে তো এটা নিচে, মানে একটা উঠছে তো একটা নামছে, এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। আর যেহেতু এটা সমানুপাতিক, সেই জন্য এটা উপরে উঠছে তো এটা উপরে উঠবে, ঠিক আছে। এবার এটা কেন দিলাম, এই অ্যারো চিহ্নটা ব্যবহার করলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তোমাদের ক্ষেত্রে। তো যেখান থেকে শুরু হচ্ছে, দেখো শুরু হচ্ছে দিয়ে এই দিকে যাচ্ছে, তাই না, তার মানে শুরু হচ্ছে কোথা থেকে, এক্স থেকে, দিয়ে 216 দিকে যাচ্ছে। তাহলে যেখান থেকে শুরু হবে আচ্ছা নির্ণয় যন্ত্রাংশ, আচ্ছা এটা পরে লিখছি, নির্ণয় যন্ত্রাংশটা আমি আগে অনুপাতটা লিখে নিই। তাহলে যেহেতু এদের মধ্যে সরল অনুপাত বিদ্যমান, মানে সমানুপাতিক, তাই আমি লিখতে পারি কি, অতএব এক্স এর সাথে 216 যে অনুপাত, বা এক্স বাই 216 ইজ ইকুয়াল টু 7/3। এই জন্য এটা লিখলাম। যেখান থেকে শুরু করবে, এক্স থেকে শুরু করছি, 216তে গিয়ে ঠেকছে, তাহলে এক্স থেকে শুরু করছি, সেজন্য এক্সটা প্রথমে লিখবো, 216তে শেষ হচ্ছে তাই 216টা নিচে লিখবো। আবার এইদিকে দেখো 7 থেকে শুরু হচ্ছে, 3-এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে 7টাকে প্রথমে লিখবো, আর শেষ হচ্ছে কোথায়, 3-এ, তাই 3টাকে পরে লিখবো। ক্লিয়ার? এটা খুব ভালোভাবে বুঝে নাও, পরের অঙ্কগুলোতে আর এত বকবো না, একটা যদি ভালোভাবে বুঝে নাও বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে শুরু হচ্ছে এক্স থেকে, শেষ হচ্ছে 216তে, সেই জন্য প্রথমে এক্স লিখবো, পরে তলাতে 216 লিখলাম, ঠিক আছে। সমান শুরু হচ্ছে দেখো 7 থেকে, শেষ হচ্ছে 3-এ, সেই জন্য 7কে উপরে লিখলাম, 3কে তলায় দিলাম। তাহলে এটা সমান এটা, বা এক্স বাই, তাহলে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই না, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সটাকে রেখে দিলাম, যেটার মান বের করতে হবে, যার মান বের করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্সটাকে রাখলাম। আর তোমার এই 216কে ওই পাশে পাঠিয়ে দিলাম। এই পাশে আছে কত, এই পাশে আছে 7/3 ইন্টু, দেখো এই 216টা বজ্র গুণনের নিয়ম অনুসারে এখান থেকে উঠে গিয়ে এখানে গুণ আকারে বসবে, 216, এই 216, এক্স ইজ ইকুয়াল টু এত। এবার একটু কাটাকাটি করে নাও, দেখো 3 দিয়ে 216কে কাটলে হয় 3 × 7 = 21, আর 3 × 2 = 6, 72। 72কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 × 2 = 14, 7 × 7 = 49, 50, 504। তাহলে এক্স এর ভ্যালু 504, মানে 7 দিনে, এটা কিন্তু দিন, হ্যাঁ, 7 দিনে এক্স এর ভ্যালু কত পেলাম, 504। তার মানে 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? চলো এই অঙ্কটার স্ক্রিনশট নিয়ে নাও।
দেখো এবার 2 দাগের অঙ্কটা কি বলছে। আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। 12টা তাঁত 380টা শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। তাহলে 12টা ছিল, নতুন 3টি তাঁত বসলো, টোটাল কত হলো? 12 আর 3 15টা এখন কিন্তু বর্তমান। এখন মাসে তাহলে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্কটা লিখি। কি বুঝলে? এখানে 12টি তাঁত ছিল, 380টি শাড়ি বুনতে পারছিল প্রতি মাসে, 3টে নতুন তাঁত বসলো, তাহলে 15টা তাঁত হলো। তাহলে এই 15টি তাঁতে তাহলে এখন প্রতি মাসে কতগুলো শাড়ি বুনতে পারবে, এটা আমার কাছে জানতে চাইছে। তাহলে কি জানতে চাইছে বলতো? শাড়ির সংখ্যা। তাহলে এটাকে লাস্টে লিখবো, তাই না? শাড়ির সংখ্যা। আর তাঁত সংখ্যা, এটা হলো তাঁত সংখ্যা। তাহলে তাঁত সংখ্যা 12টি, তখন শাড়ি বুনতে পারছিল 380টি। এখন তো 12 যোগ 3, নতুন 3টে তাঁত বসেছে, যে 12টা তো ছিলই, 3টে নতুন তাঁত বসলো, তাহলে 15টা হলো। তাহলে 15টি তাঁতে এখন তাহলে কতগুলি শাড়ি বুনতে পারবে বলো তো? 12টা তাঁতে যদি 380টা শাড়ি বুনে, তাহলে 15টি তাঁতে বেশি বুনবে। তার মানে তাঁতের সংখ্যা যদি বাড়ছে, তাহলে শাড়ির সংখ্যাও বাড়ছে। তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক। আর যখনই বুঝে গেলাম যে এটা সমানুপাতিক সম্পর্ক, তখন আমি চোখ বন্ধ করে এক্স থেকে এই অ্যারোটাকে এদিকে দিলাম, আর এটাকেও এদিকে দেবো, কারণ এরা সমানুপাতিক সম্পর্ক। এবার লিখে ফেলো এটাকে। এখানে তাঁত সংখ্যার সঙ্গে, এখানে তাঁত সংখ্যার সাথে বা সঙ্গে শাড়ি সংখ্যা, শাড়ি সংখ্যা কেমন সম্পর্ক? সমানুপাতিক। শাড়ি সংখ্যা হচ্ছে সরল অনুপাতে আছে, সরল অনুপাত, সরলানুপাত। দেখো সন্ধি করে দিলাম এখানে, সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। অর্থাৎ সরল অনুপাত, এবার তুমি ভেঙে বোঝাচ্ছ এখানে যে অর্থাৎ এটার মানে হলো x:380, x:380 বা x/380 ইজ ইকুয়াল টু এক্স। দেখো শুরু হয়েছে এক্স থেকে, শেষ হচ্ছে 380-তে, তাহলে x/380, x/380 ইকুয়াল টু 15/12, 15/12। বা লিখতে পারি এক্স, এটার ভ্যালু বার করতে হবে, এক্স এর মান, এই এক্স এর মান বার করতে হবে, তাই এক্সটাকে রেখে দিলাম, সমান এই পাশে 15/12 তো আছে আগে থেকে, 15/12 ইন্টু করে দিলাম এই 380টাকে এখানে গিয়ে গুণ করে দিলাম 380। খুব ভালোভাবে বোঝো, দেখো খুব মজাদার অঙ্ক। একটু কাটাকাটি করে নাও, দেখো 3 দিয়ে কাটলে 3×5 = 15, আর 3×4 হয় 12, তাই না? 3 দিয়ে উপর নিচকে কাটলাম। আবার 4 দিয়ে যদি 380কে কাটি, তাহলে দেখো 4×9 = 3, 10 = 6 = 36, 8 থেকে 6 বাদ দিলে 2, 0 নামলো 20, তাহলে 4×5 = 20, তাহলে 95। উপরে পেলাম 95 গুণ 5। আচ্ছা 5 95 কত হয়? 5 100 কত হয়? 500। এটা 95 না হয়ে, দেখো গুণটা কিভাবে করছি, দেখো এটা 95 না হয়ে যদি 100 হতো, তাহলে 5-এর সাথে 100কে গুণ করলে কত হয়? 500 হয়। কিন্তু এটা তো 500 নেই, কত আছে? 95। তো 100-তে কত কম আছে? 100-তে 5 কম আছে, তাই না? তাহলে 5 100 হলে 5 100-তে 500 হতো, কিন্তু সেটা 5 করে কম আছে, তার মানে 100-তে 5 কম। তাহলে 5 5-এ 25 কম, 25 কম মানে 475, 475 এতটি শাড়ি, এতটি, এটা অ্যান্সার পেলাম, তাই না? আচ্ছা তাহলে এবার অ্যান্সারটা কি লিখবো? যে কতগুলি শাড়ি বোনা যাবে। অতএব নির্ণেয় শাড়ির সংখ্যা, অতএব নির্ণেয় মানে যেটা আমাকে নির্ণয় করতে বলেছে, নির্ণেয় শাড়ি সংখ্যা ইকুয়াল টু 475টি। দিস ইজ অ্যান্সার। কেমন লাগলো বলো? চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো 3 দাগের অঙ্কটা করবো না, ওটা দরকার নেই। 4 অঙ্কটা দেখো, দেখো বইয়ের দিকে সবাই দেখো। বলছে 1200 মিটার লম্বা একটি সেচ খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। তাহলে 1200 মিটার লম্বা একটা খাল খনন করলো, তো ওই খালটা খনন করতে গিয়ে দেখা গেল যে 15 দিন পর দেখা যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে যে 15 দিনে ওই খালটার 3/4 অংশ কাটা হয়েছে। এই 4/3 অংশ, 4/3 মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ কাটা হয়ে গেছে। তাহলে ওই যে বাকি যে অংশটুকু, বলতো 4 ভাগের মধ্যে যদি 3 ভাগ কাজ হয়ে যায়, 4 ভাগের মধ্যে এই মনে করো 1 2 3,
এই 1 2 3 4 চারটে অংশ মনে করো। এই টোটাল কাজটাকে, এটা টোটাল মনে করো 1200 মিটার। তো যদি একে আমি 4 ভাগ করি, তো 4 ভাগের মধ্যে দেখো 3 ভাগ হয়ে গেছে, মানে 1 2 3 এতদূর পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর এতটুকু বাকি আছে, তাই না? 4 এর 3 মানে উপরে 3 নিচে 4, 4 এ 3। তো 4 এর 3 হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কত? 4 ভাগের মধ্যে 3 ভাগ উঠে গেছে কাজ, তাহলে 4 ভাগের মধ্যে আর 1 ভাগ পড়ে আছে কাজ। 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে আছে কাজ, 1 এর 4 অংশ কাজ পড়ে আছে। এগুলোর জন্য আলাদা করে 3 এর 4 অংশ হয়ে গেছে, তাহলে আর কতটা পড়ে আছে? 1 - 3 এর 4 = 1 এর 4। এটা করার দরকার নেই, এগুলো তো সিম্পল জিনিস, মুখের জিনিস। 4 থেকে 2 বাদ দিলে কত হয়, এটা পড়ার দরকার নেই, অটোমেটিক জানি যায় 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তেমনি 4 ভাগের মধ্যে যদি 3 ভাগ কাজ উঠে যায়, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ পড়ে থাকে। ক্লিয়ার এটুকু? এবার চলো অঙ্কটা দেখো কি বলছে অঙ্কটাই। তাহলে যে 1200 মিটার লম্বা, এখানে খালটার দৈর্ঘ্য ম্যাটার করে না, খালটার দৈর্ঘ্য যাই হোক না কেন, কাজ একটাই। ওই কাজটার 1200 মিটার হোক আর 1000 মিটার হোক আর যাই হোক, কাজটার 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে কতদিনে? 15 দিনে। তাহলে আর যে পড়ে আছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 1 এর 4 অংশ, সেটা করতে তাহলে আর কতদিন সময় লাগবে? বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? তাহলে জানতে চেয়েছে আমাকে কতদিন, দিন সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমি যেটা জানতে চাইবে সেটাকে পরে লিখছি। হ্যাঁ, দিন সংখ্যা মানে সময়, এটাকে সময় লিখি, ঠিক আছে? তাহলে এটা হলো সময়, এটা আমার কাছে জানতে চেয়েছে। আর এদিকে হচ্ছে কাজ বা কাজের পরিমাণ। তো কাজ দেখো এটা জানতে চেয়েছে, সময় জানতে চেয়েছে কতদিন লাগবে, সেই জন্য সময়টাকে পরে লিখলাম, কাজটাকে আগে লিখলাম। এবার বলছে কাজটার 3 এর 4 অংশ এটা হয়ে গেছে কত দিনে? 15 দিনে কাজটা 3 এর 4 এর 3 অংশ। এটাকে পড়তে হয় কিভাবে? 4 এর 3, 4 ভাগের মধ্যে 3 ভাগ। আমরা বেশিরভাগই কিন্তু 3 এর 4 বলি, 3 এর 4 কথাটা নয়, 3 এর 4 কথাটা ভুল কথা। এটা হবে 4 এর 3, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ। এতটা হয়ে গেছে 15 দিনে। তাহলে আর পড়ে আছে 1 এর 4, 4 এর 1 অংশ, 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে আছে। এইটা করতে তাহলে আর কতদিন সময় লাগবে? হ্যাঁ, দারুণ অঙ্ক। হ্যাঁ, কি বুঝলে তাহলে বলো তো? 4 ভাগের মধ্যে 3 ভাগ করতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ করতে সময় নিশ্চয়ই কম লাগবে। দেখো, কম কাজ কম সময়, একটা কমছে তো ওটাও কমছে, দুটোই কমছে, তার মানে এটা হলো সরল অনুপাত বা সমানুপাত। তার মানে যখনই সরল অনুপাত হবে আমি অ্যারো চিহ্নটা উপর দিকে দেবো, এটারও উপরে দেবো, এটারও উপরে দেবো। এবার এটা লিখে ফেলি। এখানে কাজের সাথে সময়ের সম্পর্ক, এখানে কাজের সাথে সময় সরল অনুপাতে আছে। সরল যুক্ত অনুপাত মানে সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। এটা এখানে মিটিয়ে দিই। অর্থাৎ সরল অনুপাত মানে, অর্থাৎ আমি বুঝিয়ে বলছি, অর্থাৎ x/15 ইজ ইকুয়াল টু 1 এর 4, এটা এই 4 এর 1 ডিভাইডেড বাই, দেখো এখান থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে 4 এর 3, তাহলে 1 এর 4 ডিভাইডেড বাই এটা। বা আমাকে x বের করতে হবে, x এর ভ্যালু, তাহলে x টাকে রাখলাম, আর 15টাকে এখানে গুণ করে দেবো। তাহলে আবার দেখো, ভগ্নাংশের যখন আমরা গুণ আকারে লিখি তখন কি লিখি? 1/4, এই 1/4টাকে আগে লিখবো, আর তলায় যে ভগ্নাংশটা আছে দেখো 4 এর 3 বা 3/4 যেটা আছে, সেটাকে উল্টে দিয়ে গুণ লিখতে হয়। গুণ দিয়ে 3 আছে উপরে, 4 আছে নিচে, তাহলে 4টা হয়ে যাবে উপরে, 3টা চলে যাবে নিচে, ঠিক আছে? এটাকে ভেঙে এটা পেলাম। এবার এই 15টা তো এখানে গিয়ে গুণ আকারে বসবে, তাহলে 15 বসলো এখানে। এবার একটু কাটাকাটি করে দেখো, 4 এ কেটে যায়, উপর নিচ, আবার 3 এর সাথে 5, 3 5 15, তাহলে x এর ভ্যালু কত পেলাম? 5। হ্যাঁ, x = 5 পেলাম। x কিসের মান ছিল? সময়। তার মানে কাজটার 4 ভাগের 1 ভাগ 1/4 করতে সময় লাগবে 5 দিন। অতএব নির্ণেয় সময় সমান 5 দিন। কেমন লাগলো বলো? দিস ইজ অ্যান্সার। মজাদার না? চলো এটা স্ক্রিনশট নাও এবং পরবর্তী অঙ্কে চলো। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলছে। 5-এর দাগেরটা বলছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টা ট্রাক্টর
কত বিঘা জমি চাষ করতে পারবে? অঙ্ক দেখো, একেরটা আর এই পাঁচেরটা একদম সেম, এটা করার প্রয়োজন নেই, তবুও করে দিচ্ছি। কি জানতে চেয়েছে? কত বিঘা জমি চাষ করতে পারবে, তাই না? তার মানে কাজ, আর এটা হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা। তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবে, কাজ জানতে চাইছে, তাহলে এখানে কাজ, কাজের পরিমাণ, আর এদিকে হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা। ট্র্যাক্টর, 3টি ট্র্যাক্টর। এইভাবে লেখাটা একটু বুঝতে হবে কিভাবে লিখবো। 3টি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে? 3টি ট্র্যাক্টর দিনে 18 বিঘা। 18 বিঘা। 3টি ট্র্যাক্টর যদি 18 বিঘা চাষ করে, তাহলে 7টি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করবে? সরি, এটা হচ্ছে 18 দিনে, না 18 বিঘা, ঠিক আছে। তাহলে 7টি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করবে বলো? 3টি ট্র্যাক্টর যদি 18 বিঘা চাষ করে, তাহলে 7টি ট্র্যাক্টর আরো বেশি চাষ করবে। তার মানে ট্র্যাক্টর সংখ্যার সঙ্গে কাজের সম্পর্কটা কেমন? সরল অনুপাত বা সমানুপাত। ট্র্যাক্টর যদি বেশি সংখ্যায় হয়, তাহলে কাজও বেশি হবে, বেশি জমি চাষ হবে, তার মানে সমানুপাতিক। তাহলে তীর চিহ্নটা দুটোই উপর দিকে দেবো। এবার এখানে একটু লিখে নাও যে এখানে ট্র্যাক্টর সংখ্যা ও কাজের মধ্যে সরল অনুপাত বিদ্যমান। সরল অনুপাত বিদ্যমান মানে বর্তমান বা আছে, সরল অনুপাত বিদ্যমান। অর্থাৎ যেহেতু সরল অনুপাত, তাই আমি বলতে পারি যে x/18 ইজ ইকুয়াল টু 7/3, বা x এর ভ্যালু বার করতে হবে, x ইকুয়াল টু 18টা এদিকে গুণ হয়ে যাবে, 7-এর 3 আছে, 7-এর 3 লিখলাম, তার সাথে 18টা খালি গুণ হয়ে গেল। দেখো 3 6 18, 6 7 42, তার মানে 42 বিঘা জমি চাষ করতে পারবে। অতএব নির্ণেয়, যেটা নির্ণয় করতে হবে, নির্ণেয় চাষের জমি বা কত বিঘা জমি চাষ করতে পারবে, নির্ণেয় চাষের জমি 42 বিঘা। দিস ইজ অ্যান্সার। কেমন লাগছে বলো? তাহলে আজকে এ পর্যন্তই থাক। এই 5টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। এর পরের ভিডিওতে 6, 8, 9 এবং 10 বাকি 4টি অঙ্ক নিয়ে পরের ভিডিওটা তৈরি করবো। ঠিক আছে? ওকে, বাই।